প্রত্যাশা ভয়ে ভয়ে আমিনা বেগমের ঘরে প্রবেশ করে। আমিনা বেগম কিছুক্ষণ ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকেন। প্রত্যাশা পুরো সময়টায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এভাবে অতিবাহিত হয় ক্ষণকাল। অতঃপর তিনি প্রত্যাশাকে গম্ভীর কণ্ঠে বসতে বলেন। প্রত্যাশা অদূরে রাখা সিঙ্গেল সোফাটায় চুপচাপ বসে। আমিনা বেগম গম্ভীর স্বরে বলেন, তো ভদ্র সাজতে হবে না, তাকাও আমার দিকে। প্রত্যাশা তাকায় ওনার দিকে, তবে ওনার মুখের দিকে সরাসরি তাকাতে অক্ষম, শুধু মাথাটাই উঁচু করেছে। উনি ফের জিজ্ঞেস করেন, শাড়ি পরতে পারো? প্রত্যাশা না সূচক মাথা নাড়ে। উনি বলেন, মুখে উত্তর দাও। জি না। শাড়ি পরিয়ে দেয় কে? আপু। ত্রিদা দিদিভাই? হ্যাঁ। শাড়ি পরা শিখে নেবে, আর এবার থেকে শাড়ি পরবে সবসময়। আচ্ছা। কামকাজ তো কিছু পারো না নাকি? সবসময় দেখি ধিং ধিং করে ঘুরে বেড়াও। পারি। কি কাজ পারো? বাসন মাজতে পারি, আর ঘর গুছাতে পারি। কি আর? আর কিছু পারি না। কিছুই পারো না? না। পারো না যখন তোতলাচ্ছ কেন? তোমার মা দেখি তোমায় কিছুই শেখায়নি। এবার থেকে শুধু টোটো করে ঘুরে না বেরিয়ে শাশুড়ির থেকে কিছু কাম কাজ শিখে নেবে, বুঝেছো? আচ্ছা। আচ্ছা আচ্ছা করো না। আমার দাদুভাইয়ের সেবা যত্নটুকুও করছো নাকি শুধু এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছ? দাদুভাই বাড়ি ফিরলে দেখি তুমি দাদুভাইয়ের থেকে 10 হাত দূরে থাকো। অত দূরে দূরে থাকো কেন? একটু হাতে হাতে কাজ করে দিতে পারো না? স্বামী বাইরে থেকে ঘরে ফিরলে কি করতে হয় জানো না? কি করতে হয় দাদু? খাবার বেড়ে দিতে, জিনিসপত্র গুছিয়ে এগিয়ে দেবে, কি লাগবে না লাগবে সেদিকে খেয়াল রাখতে হয়, বুঝেছো? প্রত্যাশা মাথা নেড়ে বলে, বুঝেছি। দেখে এদিকে এসো। আমিনা বেগম এবার ওকে কাছে ডাকেন। এদিকে এসো। প্রত্যাশা এবার ওনার দেখানো জায়গায় বেড়ে গিয়ে বসে। উনি প্রত্যাশার মাথার কাপড় ফেলে দেন। মাথার দিকে অল্পক্ষণ তাকিয়ে থেকে ভ্রু কুঁচকে বলেন, গোসল করনি? না। না কেন? দুপুরে করব দাদু। দুপুরে করবে কেন? জানো না একসাথে থাকলে সকাল সকাল গোসল করতে হয়? দুপুরে গোসল করার জন্য বসে আছো কেন? আমি তো দুপুরেই গোসল করি। হ্যাঁ, দুপুরে গোসল করা তো ঠিক আছে, কিন্তু দাদুভাইয়ের সাথে থাকলেও কি দুপুরে গোসল করবে নাকি? প্রত্যাশা কিছু না বুঝে বোকার মতো শুধায়, ওনার সাথে থাকলে সকালে গোসল করতে হবে কেন? এবার রাগে আমিনা বেগম ভ্রুজোড়া গুছিয়ে ফেলেন। দাঁতের দাঁত চেপে বলেন, এটাও বলে দিতে হবে তোমায়? কোনো ধর্মীয় জ্ঞান নেই নাকি তোমার? তোমার মা কাজকাম শেখায়নি ঠিক আছে, তাই বলে এসবও শেখাবে না? দাদি শাশুড়ির কাছ থেকে এসব জিজ্ঞাসা করছো কোন এককেলে তুমি মেয়ে? ছি তাহুরা, কি যে মেয়ে দেখে তোমার ছেলের জন্য পছন্দ করলে কে জানে। শেষের কথাগুলো চরম বিরক্তির সহিত আওড়ান আমিনা বেগম। প্রত্যাশার ছোট মাথায় এত কিছু ঢোকে না। সে শুধু বুঝেছে সকালবেলা গোসল না করে বিরাট অন্যায় হয়ে গেছে, কিন্তু এ কথা তো কেউ তাকে বলেও দেয়নি যে বিয়ের পরে সকালবেলা গোসল করতে হয়। প্রত্যাশার মনটা খারাপ হয়ে যায়, তবে মনে মনে ঠিক করে নেয় এবার থেকে সে শাড়ি পরা, কাজ করা সব শিখে নেবে। সাথে প্রতিদিন সকালবেলা গোসলও করবে, কোনোদিন বাদ দিবে না। আর আর ওই পচা লোকের খেয়ালও রাখবে, তাহলে দাদু আর তার উপর রাগ করবে না। সে উত্তেজিত গলায় বলে, ভুল হয়ে গেছে দাদু, এবার থেকে প্রতিদিন সকালবেলা গোসল করব, সাথে শাড়ি পরা আর অন্য কাজ করাও শিখে নেব আমি। তাই করে উদ্ধার করো আমায়, যাও এখন এখান থেকে। অনীহা নিয়ে অন্যদিকে তাকিয়ে কথাগুলো বলেন আমিনা বেগম। প্রত্যাশা সেখান থেকে চলে আসে, সাথে নিজের ছোট্ট মাথায় এটুকুও ঢুকিয়ে নেয় যে দাদুকে খুশি করতে গেলে তাকে প্রতিদিন নিজের হাতে শাড়ি পরতে হবে, কাজ করতে হবে, পচা লোকের খেয়াল রাখতে হবে, আর প্রতিদিন সকাল সকাল গোসল করতে হবে। প্রত্যাশা ঠিক করে নেয় এবার থেকে মনোযোগ দিয়ে এই কাজগুলোই করবে সে। প্রত্যাশা ঘর হতে বাহির হতেই ত্রিধাওকে জিজ্ঞেস করে, দাদু কি বলেছে? প্রত্যাশা ঠোঁট এড়িয়ে হাসে, আনন্দিত কণ্ঠে বলে, কি করলে দাদু আর আমার উপর রাগ করবে না সেটাই বলে দিয়েছে। এবার দেখো আপু কিভাবে আমি দাদুকে খুশি করি। দাদু আর আমার উপর রাগ করে থাকতেই পারবে না। প্রত্যাশার হাসি আর কথা দুটোতেই ত্রিধার একটু খটকা লাগে। সে তো ভেবেছিল দাদু আজও প্রত্যাশাকে আবার বকাবকি করবে, কিন্তু কি এমন বলল
যে প্রত্যাশা এভাবে মিটিমিটি হাসছে। ত্রিধা সন্দেহপ্রবণ কণ্ঠে শুধায়, দাদু কি বলেছে তোমায়? এটা সিক্রেট, তোমার সাথে বলা যাবে না। দাদু যখন একেবারে আমার উপর খুশি হয়ে যাবে তখন বলবো। আমার সাথে বলা যাবে না? এখন বলবো না, কিন্তু দাদু আমার উপর খুশি হয়ে গেলে বলবো। তখন দেখো তাক লেগে যাবে তোমার। এই যে পিঙ্কি প্রমিস করলাম, তখন বলবো। শেষ বাক্যটি ডান হাতের কনিষ্ঠ আঙুল ত্রিধার দিকে এগিয়ে বলে প্রত্যাশা। ত্রিধা বলে, আচ্ছা ঠিক আছে, এবার চলো, পূর্ণ তোমার জন্য অপেক্ষা করছে। আজ পূর্ণ ভাই স্কুলে যায়নি? আজ ওদের ছুটি, সরকারি ছুটি। দেখছো না আজ আমিও বাড়িতে রয়েছি। ও, কিন্তু ভাইয়া আমার জন্য অপেক্ষা করছে কেন? ও চেস বোর্ড নিয়ে বেরিয়েছে তোমার সাথে খেলবে বলে। গার্ডেনে গিয়েছে, যাও, ওখানে সুপ্তিও আছে। কিন্তু আমি তো দাবা খেলতে পারি না। ঠিক আছে চলো, আমিও খেলবো, তোমাকে শিখিয়ে দেব। না না, আমি দাবা খেলা শিখতে চাই না, তুমি আমার সাথে এসো তো। কোথায়? এসো তো, তারপর বলছি। প্রত্যাশা ত্রিধাকে টেনে টুনে ওর ঘরে নিয়ে যায়। ঘরে গিয়ে তরুণকে ঘুমোতে দেখে যেমন তড়িৎ গতিতে এসেছিল অমন তড়িৎ গতিতেই থেমে যায়। পা জোড়া একটু উঁচু করে ত্রিধার কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলে, আপু দেখো এখনো কেমন ঘুমোচ্ছে। তাই তো দেখছি, কিন্তু তুমি আমাকে এখানে এনেছো কেন? এখানে তোমাকে এনেছিলাম আমি শাড়ি পরা শিখবো বলে, কিন্তু এখন তো উনি ঘুমোচ্ছেন এখানে। চলো তোমার ঘরে যাই। হঠাৎ শাড়ি পরা শিখতে চাইছো যে? প্রতিদিন তোমার থেকে পড়তে ভালো লাগে না, শিখে রাখা উচিত তাই না? আর তাছাড়া যখন তুমি থাকবে না তখন আবার শাড়ি পরিয়ে দেবে কে? আমি তোমাকে নিয়ে আজ শপিংয়ে যাব। এ কদিন ছুটি, সময় কোনোটাই পাইনি। আজ যাব, কিন্তু ড্রাইভার ছিল না বলে এতক্ষণ ওয়েট করছিলাম। এটা যে এখনো ঘরের মধ্যেই পড়ে পড়ে ঘুমাচ্ছে, আগে জানলে একেই তুলে নিয়ে যেতাম। দাঁড়াও, ওকে ডাকি। কথাগুলো শেষ করে ও তরুণের দিকে এগিয়ে যায়। প্রত্যাশা দৌড়ে গিয়ে ওকে আটকায়, ফিস ফিস করে বলে, ডেকো না আপু, আমার জামা লাগবে না, আমি শাড়িই পরবো। শাড়ি পরতে তোমার অসুবিধা হবে, তাছাড়া সব সময় শাড়ি পরে থাকা যাবে না। কদিন পরে তোমার স্কুলে ভর্তি করা হবে, তখনও কি শাড়ি পরবে নাকি? প্রত্যাশা একটু ভাবে। ত্রিধা আপু তো ভুল কিছু বলেনি। যদি স্কুলে ভর্তি হয় তাহলে শাড়ি পরা যাবে না। সে একটু ভেবে বলে, ঠিক আছে ডাকো। তরুণাকে অবশ্য ডাকা লাগে না। ওদের ফিসফিসানির শব্দেই ওর ঘুম ভেঙে গেছে। ও কনুইতে ঠেস দিয়ে বিছানা থেকে মাথা কিঞ্চিত উপরে তুলে ওদের দিকে তাকিয়ে চোখ মুখ কুঁচকে বিরক্ত কণ্ঠে বলে, এই তোমাদের সমস্যাটা কি? এখানে এসে কি শুরু করেছো? যাও, বাইরে যাও। আমাদের কোনো সমস্যা নেই, এবার আপনি দয়া করে উঠে পড়ুন তো মহারাজা। তরুণ ত্রিধার কথায় পাত্তা না দিয়ে পারবো না বলে ফের চোখ বন্ধ করে শুয়ে পড়ে। ত্রিধা ওর গা থেকে কমফোর্টারটা টেনে নিয়ে বলে, এই বেয়াদব, আবার ঘুমাচ্ছিস কেন? ওঠ। তরুণ কমফোর্টারের এক কোণা টেনে বলে, আপনি প্লিজ ঘুমাতে দাও, সারা রাত ঘুমোতে পারিনি। এখন আবার সাত সকালে তুমি এসে আমার ঘুমের পিছে লাগলে কেন? সমস্যা কি তোমার? এখন 7 সকাল 10টা বাজে, এখন 10টা, আর তুই নাকি খুব ভোরে উঠেছিস, জগিং করেছিস, আরও কী সব হেনা তেনা করেছিস। এই তোর সেসবের নমুনা? বললাম তো রাতে ঘুমোতে পারিনি, এখন প্লিজ ঘুমাতে দাও। রাতে কি হয়েছিল হ্যাঁ, যে ঘুমাতে পারিসনি? কাজ করছিলাম। কি কাজ? সেটা তোমার না জানলেও চলবে। এখন যাও তো এখান থেকে। তুই উঠবি? নো। তরুণের নাকচ করা সত্ত্বেও ত্রিধা যায় না সেখান থেকে। সে নাছোড়বান্দা। তরুণকে শপিংয়ে যাওয়ার জন্য জোরাজুরি করতে থাকে। তরুণও যাবে না বলে জিদ দেখিয়ে শুয়ে থাকে। আর প্রত্যাশা ভ্যাবলার মতো দাঁড়িয়ে থেকে ওদের কাণ্ড দেখতে থাকে। অত্যাধুনিক শপিং মলের শীতাতপ নিয়ন্ত্রিত ক্যাফেট এরিয়াতে বসে আছে তরুণ। ত্রিধার সাথে তর্কে না পেরে শেষ অবধি তাকে শপিং মলে আসতেই হলো। তবে ওদের সাথে দোকানে দোকানে ঘুরে শপিং করার ন্যূনতম ইচ্ছে নেই। তাই সে একা একা ক্যাফেটেরিয়াতে বসে আছে। সামনে এক কাপ কফি, সেটা সেখানেই হেলায় পড়ে আছে। এতক্ষণে বোধহয় শরবতে পরিণত হয়েছে সেটা। ওর কফিতে মনোযোগ নেই, ওর সম্পূর্ণ মনোযোগ ফোনের স্ক্রিনে, ফোনটা সামনে ধরে রাখা। প্রায় গত আধা ঘন্টা যাবৎ সে এখানেই বসে ভিডিও কলে কথা বলে চলেছে।
শান্ত ভঙ্গিতে নিচু স্বরে কথা বলছে। এতক্ষণে ফোনের স্ক্রিনে যে মানুষটা ছিল তার চেহারা একবার বদল হয়, অর্থাৎ লোকটা বদল হয়েছে। ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে অন্য মুখ। তূর্ণ বলে, গুড জব শাহরুখ খান। থ্যাংক ইউ স্যার, ইটস মাই প্লেজার। থাক বেটা, আর ধপ দিতে হবে না। এসআরকের নাম নিলাম আর দেখি 32 পাটি দাঁত বের করে হাসছিস। আফটার অল জুনিয়র স্কাউন্ট বলে কথা। জুনিয়র এসআরকে না ছাই তুমি। হাও, এখন তো তুমি এসব বলবেই। আচ্ছা, তুমি ঢাকা ফিরবে কবে? এদিকের কাজ শেষ হলেই যাব, তুই ওদিকটা সামলা। আর শোনো, ডক্টর তোমার সাথে মিট করতে চাইছে। ইজ এভরিথিং ওকে? লাভ ইউ, নো আইডিয়া, বাট আই থিঙ্ক মেডিকেল কন্ডিশনের গ্রেপ্টাস হয়েছে। ও গড, ও পেটাই হোক। সব ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। আমি ঢাকা ব্যাক করে ডক্টরের সাথে কথা বলবো। ওকে, বাই বাই। তূর্ণ ফোন কেটে কফি মগ থেকে এক চুমুক কফি মুখে দিতেই চোখ মুখ কুঁচকে ফেলে। কফি ঠান্ডা হয়ে গেছে বিধায় আর 1 কাপ কফি অর্ডার করে ফোন ঘাঁটতে থাকে। ভাইয়া, এখানে একা বসে কি করছো? ওদিকে চলো না। সুপ্তির ডাকে তূর্ণ ফিরে তাকায় ওর দিকে। ওদের সাথে শপিংয়ে পূর্ণ আর সুপ্তিও এসেছে আজ। সুপ্তি প্রথমে আসতে চায়নি, তবে পরে আবার এসেছে। তূর্ণ ওর থেকে দৃষ্টি হটিয়ে ফের ফোনের স্ক্রিনে নজর নিবদ্ধ করে বলে, না আমি এখানেই ঠিক আছি, তোরা গিয়ে শপিং কর গিয়ে। তুমি প্লিজ চলো না, আমার একা একা ভালো লাগছে না। একা কোথায়? আপি, পূর্ণ, প্রত্যাশা সবাই তো আছে। আপনি তো প্রত্যাশাকে নিয়ে ব্যস্ত, আর পূর্ণ নিজের মতো চলছে। ওর সাথে আমার ঝগড়া হয়েছে। তুমি প্লিজ আমার সাথে চলো না, আমি একটাও জামা চুজ করতে পারি না এখনো। তুই কি আমাকে জামা চুজ করার জন্য নিয়ে যাচ্ছিস নাকি? হ্যাঁ, তুমি চলো তো। আরে না বোন, আমি তোর জামা চুজ করতে পারবো? তুই আপিকেই গিয়ে বল, ওর ফ্যাশন সেন্স ভালো। আই থিঙ্ক আবির চেয়ে তোমার ফ্যাশন সেন্স ভালো। আমি তো সব সময় তোমার জামা কাপড়ের উপর ক্রাশ খাই। আই সয়ার ভাইয়া, আমি যদি ছেলে হতাম না, তাহলে ড্রেসের ক্ষেত্রে সবসময় তোমাকেই ফলো করতাম। তবে মেয়েদের ক্ষেত্রে আমার ফ্যাশন সেন্স বিশ্রী। তুই এখন যা। আরে এমন করছো কেন? তুমি প্লিজ চলো না। সুপ্তি এবার তূর্ণের হাত ধরে টানছে। তূর্ণ বলে, আরে আমি কি তোদের জামা কাপড়ের কিছু বুঝি নাকি? আমি কি চুজ করে দেব? যা হয় দিও, এখন চলো। সুপ্তি এক প্রকার তূর্ণকে ওখান থেকে জোরপূর্বক নিয়ে আসে। শুভ্র রঙা পাঞ্জাবি আর পাজামা পরে তূর্ণের ঠিক সামনের চেয়ারটায় বসে মিট মিট হাসছে সাদাব আদম, সাথে ক্ষণে ক্ষণে কফি মগে চুমুক দিচ্ছে। তূর্ণ ঠিক ওর বরাবর চেয়ারটায় বুকে হাত গুজে চেয়ারে গা এলিয়ে বসে আছে। সমান্তরালভাবে চেয়ে আছে সাদাবের দিকে, ওর মুখেও বক্র হাসি। সাদাব কফি মগে চুমুক দিয়ে সেটাকে আলগোছে টেবিলে রেখে শুধায়। তূর্ণ আলগোছে ঠোঁট এড়িয়ে হাসে, বলে, তা বলুন শালাবাবু, কেমন আছেন? কি খবর? খবর ভালোই, আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনি? ভালোই আছি। তা হঠাৎ বার, ডান্স ক্লাব, নাইট ক্লাব ছেড়ে শপিং মলে দেখা মিলল যে আপনার? ও এলাম একটু। তবে যাই বলুন দুলা ভাই, আপনার মুখে আপনি সম্বোধনটা শুনতে কিন্তু বেশ লাগছে। তা আপনি পার্টি অফিস, সভা, সেমিনার ছেড়ে হঠাৎ শপিং মলে যে? ভোট ভিক্ষা চাইতে এসেছেন নাকি? ভিক্ষা? আমরা ভোট ভিক্ষা চাই না তূর্ণ। জনগণ আমাদের ভালোবেসেই ভোট দিয়ে নেতা নির্বাচন করে। ভালোবাসা? তারা তো আর জানে না এসব রাজনৈতিক নেতাগুলো এক একটা মাকাল ফল। ওরা সাধারণ জনগণ শুধু ফলের বাইরেটাই দেখতে পায়, ভেতরটা দেখার সৌভাগ্য ওদের হয় না। তবে যদি কোনোদিন ভাগ্যক্রমে ভেতরটা দেখতে পায় না, তাহলে আর লুকানোর জন্য গর্ত খুঁজে পাবেন না। সাধারণ জনগণ যতটা শীতল ওদের মধ্যে লুকিয়ে থাকে তার চেয়ে বেশি অনল। বয়স কত তোমার? খুব বড় বড় কথা শিখেছো তো দেখছি। হেসে শুধায়, 24। হাহ, শুধু বড় বড় কথাই শিখেছো তুমি। কাজের বেলায় অষ্ট রাস্তা, বড় লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে তুমি। রাতের বেলায় কালো পোশাকে ড্যান্স ক্লাব, বার এসব ঘুরে বেড়াচ্ছে, তাই না? তা আজ তোমার কালো পোশাক কই? ড্রেস আপ চেঞ্জ করেছো দেখছি। নজরদারি করছেন আমার উপর? ভালো, খুব ভালো। তবে আমার পেছনে নজরদারিতে যাদের লাগিয়েছেন তাদের আরও একটু ভালো ট্রেনিং দিলে বোধহয় ভালো হতো। কীভাবে যেন প্রতিবারই আমার নজরে পড়ে যায় ওরা।
নজর দেখি তোনার ভালোই শার্প হয়েছে তোমার। কি করছো তুমি? আমার ব্যাপারে ঠিক কতটুকু জেনেছো তুমি? কেন তোমার এই নাটক সব খুঁজে বের করব আমি তূর্ণ। তুমি খুব বার বেড়েছো, পাখা তোমার ভালোই গজিয়েছে। তোমার একমাত্র দুলাভাই হিসেবে তোমার সেই পাখাটার দায়িত্ব আমিই নিলাম। ঈগল সাপ শিকার করে, সাপ ঈগল নয়, জানেন তো। তবে ট্রাই করে দেখুন পারুন কি না। তবে আমি কিন্তু আপনার উপর খুব খুশি হয়েছি দুলা ভাই। খুশি হওয়ার কারণ জিজ্ঞেস করবেন না? ঠিক আছে, আমিই বলে দিচ্ছি। এই যে আপনি আপির ওপর নজরদারি ছেড়ে আমার উপর নজরদারি শুরু করেছেন, এটার জন্য। এমনিতেও আপির ওপর নজরদারি করলে সেটা আপনার জীবনের অন্যতম লস প্রজেক্ট হয়ে থাকতো। তুমি আমাকে প্রজেক্ট দেখাচ্ছ? না, আপনি শুধু কাউন্ট ডাউন শুরু করে দিন দুলা ভাই। কাউন্ট ডাউন? কিসের কাউন্ট ডাউনের কথা বলছো তুমি? হিস হিসিয়ে জিজ্ঞেস করে সাদাব। তনু এবার ওর নিকট একটু এগিয়ে গিয়ে গম্ভীর কণ্ঠে অথচ ফিস ফিস করে বলে, আপনার পতনের। তনু চলে আসছে ওখান থেকে। সাদাব এখন ওর পেছে, অথচ সে স্পষ্ট বুঝতে পারছে সাদাব আলম ঠিক কতটা ক্রোধ নিয়ে ওর দিকেই চেয়ে আছে। যখনই সুপ্তি ওর হাতটা ধরে টানাটানি করছিল তখন ওর দেখা মেলে সাদাব আলমের সাথে। সাদাব নিজেই এগিয়ে এসেছিল ওর সন্নিকটে। তখনই ও সুপ্তিকে পাঠিয়ে দিয়ে বসে পড়েছিল নিজের বুক করা টেবিলটিতে। সাথে বরাবরের মতো দুজনে লিপ্ত হয়েছিল এক ঠান্ডা তর্কযুদ্ধে। গাড়ির মধ্যে একটা থমথমে অবস্থা বিরাজ করছে। কারো মুখে কোনো কথা নেই, সবাই রয়েছে নিজের মতো। শুধু পূর্ণই মাঝে মাঝে একতরফা কথা বলে চলেছিল। তবে একতরফা কথা বলায় সে বেশিক্ষণ টিকতে না পেরে সেও এখন চুপ হয়ে গিয়েছে। তূর্ণ নিজের মতো এক মনে ড্রাইভ করে চলেছে। ওর পাশের সিটে পূর্ণ কথা বলতে না পারার দরুন মুখ ফুলিয়ে বসে আছে। পিছনে ত্রিধা, প্রত্যাশা, সুপ্তি পরপর বসেছে। সাদাবকে দেখার পর থেকেই ত্রিধা চুপ মেরে গিয়েছে। সুপ্তি চুপ করে আছে রাগে, জেলাসিতে। প্রত্যাশার পাশে বসার ক্রোধে। সাথে রাগ লাগছে পূর্ণের উপরও। সে তো ফ্রন্ট সিটে তূর্ণ ভাইয়ের পাশেই বসতে চেয়েছিল, অথচ এই হাদারামটা ধপ করে সেখানে উঠে বসে তার আশায় এক বালতি জল ঢেলে দিল। তাতেই ক্ষেপে আছে সুপ্তি। আর প্রত্যাশার চুপ করে থাকার কারণ অজানা। সে ত্রিধা আর সুপ্তির মাঝে গুটিসুটি মেরে চুপটি করে বসে আছে। সবাই অমন চুপচাপ অবস্থায় বাড়িতে ফিরে, যে যার মতো নিজ নিজ ঘরে ঢুকে যায়। সময়টা দুপুরে খাওয়ার পর মুহূর্তে। ঘড়ির কাঁটা বোধ হয় 3টার কাছাকাছি। প্রত্যাশা ক্রমাগত করিডোরে পায়চারি করছে। পুরো করিডোর জুড়ে নয়, শুধু ত্রিধার ঘরের সামনে। ত্রিধার ঘরের দরজা বন্ধ। ত্রিধাকে সে বেশ কয়েকবার ডেকেছে, তবে কোনো সাড়া পায়নি। আপু কি ঘুমিয়ে পড়েছে? এখন কি আবার ডাকা ঠিক হবে? এসব ভাবতে ভাবতে প্রত্যাশা পায়চারি করছে। সে যে ত্রিধা আপুর শপিং থেকে ফিরেছিল, এরপর আর ঘর থেকে বের হয়নি। দুপুরে এখনো খায়ওনি। বুয়া এসেছিল ডাকতে, তখন নাকি তার মাথা ব্যথা করছিল, সেই জন্য খাওয়া নাকচ করেছিল সে। সেই তখন থেকেই ঘরে আছে সে, সেজন্য আর ত্রিধার সাথে কথা বা দেখা কোনোটাই হয়নি প্রত্যাশার। অথচ এখন আপুর সাথে কথা বলাটা জরুরি। কথাটা অবশ্য সুপ্তি, পূর্ণা অথবা তূর্ণকে বলা যায়, তবে মনে হচ্ছে আপুর সাথে কথা বললেই বেশি ভালো হবে। সেই জন্য ত্রিধার ঘরের সামনেই ঘুরঘুর করছে। এই যে, এখানে কি করছো? তূর্ণের গলা শুনে লাফিয়ে উঠে প্রত্যাশা। ও আনমনে পায়চারি করছিল, সেজন্য হঠাৎ প্রশ্নে একটু ভরকে গিয়েছে। উফ, আপনি আমার ভয় পাইয়ে দিয়েছেন। প্রত্যাশা বুকে হাত দিয়ে জোরে একটা নিঃশ্বাস ফেলেই কথাটা বলে। তূর্ণ বলে, তুমি দিন দুপুরে যদি ভয় পাও, আমার কি দোষ তাতে? এখানে কি করছো? আপুর সাথে কথা বলবো, কিন্তু আপুর ঘরে দরজা বন্ধ। ডেকেছি কিন্তু কিছু বলছে না। এখন কি করি বলুন তো? সাড়া দিচ্ছে না যখন আর ডেকো না। কি কথা বলবে আপির সাথে? প্রত্যাশা একটু ভাবে বোধ হয়, একটু সময় নিয়ে বলে, আপনাকে বলবো? চাইলে বলতে পারো, ইয়োর উইশ। আচ্ছা, শপিং মলে সাদা পাঞ্জাবি পাজামা পরা ওই লোকটা কে ছিল, যাকে দেখার পর থেকে আপু আর কথা বলছেন না? আপনারা চেনেন ওনাকে? উনি আপির হাজবেন্ড। কি? উনি ত্রিধা আপুর বর? হ্যাঁ, এত অবাক হচ্ছ কেন? আপনি জানেন আমি ওনাকে চিনি? চেনো? প্রত্যাশা ওপর নিচ মাথা নেড়ে বলে, হ্যাঁ তো, আমি চিনি ওনাকে। উনি আমাদের গ্রামে প্রায়ই যেতেন। তোমাদের গ্রামে যেতেন? গিয়ে কি করতেন?
তা তো জানি না। আমাদের গ্রামের যে মাতব্বর কাকা ছিলেন না, ওনাদের বাড়িতে গিয়ে উঠতেন, ওখানেই থাকতেন। বাবা বলতো একসাথে ব্যবসায়ী কারবার করে, এছাড়া আর কিছুই জানি না। আপনি তোমাদের গ্রামে থাকাকালীন উনি একবারও গিয়েছিলেন গ্রামে? একবার গিয়েছিলেন, আপুর সাথেও কথা বলতে দেখেছি। এছাড়া সেবার আমার বাবা মায়ের সঙ্গেও ওনার কথা হয়েছে। তোমার মা বাবার সাথে কি কথা হয়েছে জানো কিছু? না, বাবা মা তো এই ব্যাপারে আমায় কিছু বলেনি, তাছাড়া আমিও আর জিজ্ঞেস করিনি। তূর্ণ একটু সময় নিয়ে কিছু একটা ভাবে, অতঃপর ফের জিজ্ঞাসা করে, এর আগে ওনার সাথে তোমার মা বাবার কথা হয়েছিল নাকি ওই বাড়ি ফার্স্ট টাইম? আমার মনে হয় হয়েছিল, তবে আমার সামনে কখনো হয়নি। আমি ওই দিনই প্রথম দেখেছিলাম। আগে কথা হয়েছিল এটা মনে হওয়ার কারণ? বাবা সাদাব আলমকে নিয়ে মায়ের সাথে মাঝে মাঝেই কথা বলতো। আমার সামনে কথা বলতো না, আমার আড়ালেই বলতো। আমি আড়াল থেকেই শুনেছি। ওনার নাম সাদাব আলম না? হ্যাঁ। আচ্ছা, তোমার মা বাবা ওনাকে নিয়ে কি কথা বলতো সেসব কিছু শুনেছো? না, আমি ওই নামটা বেশ কয়েকবার মা বাবার মুখে শুনেছি, তাই জানি। আচ্ছা ঠিক আছে, ঘরে যাও এখন। আর আপিকে এখন ডাকার প্রয়োজন নেই, ওকে? আচ্ছা। প্রত্যাশা ঘরের দিকে পা বাড়ায়। তূর্ণ ওকে ফের ডাকে। এসব কথা কাউকে বলতে নিষেধ করে। প্রত্যাশা হ্যাঁ সূচক মাথা নেড়ে ওখান থেকে প্রস্থান করলে তূর্ণ ওখান থেকে চলে আসে। প্রত্যাশা যায় ঘরে আর ও যায় সোজা বাড়ির বাইরে। আজ প্রত্যাশা সকাল সকাল ঘুম থেকে উঠেই গোসল করেছে, নিজে নিজে শাড়িও পরেছে। কাল সন্ধ্যা থেকে ঘুমানোর আগ পর্যন্ত ত্রিধা থেকে শুধু শাড়ি পরাই শিখেছে। ত্রিধা মেয়ের এমন কাণ্ডে অবাক হয়েছিল বটে, তবে মেয়েটার আগ্রহ দেখে আর কিছু বলেনি। শিখিয়ে দিয়েছে শাড়ি পরা। কাল যতটুকু শিখতে পেরেছিল সেই অনুযায়ী আজ শাড়ি পেঁচিয়েছে কায়ায়। লম্বা শাড়িখানার আঁচল মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কুচি করার ফলে ওপরের দিকটা ফুলে উঠেছে, কুচিগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। বহু কষ্টেও এগুলোর সমাধা করতে পারছে না সে। শাড়ি পরতে গিয়েও এদিকে শাড়ির বেহাল দশা। লম্বা চুলের পানিতে পিঠের দিকটা ভিজে একাকার। শাড়ি পরার উত্তেজনায় চুলে তোয়ালে পেঁচাতেই ভুলে গিয়েছে ও। এবার তাড়াতাড়ি চুলে তোয়ালেটা পেঁচিয়ে নিয়ে কোনো মতে কুচি আগলে ওয়াশরুমের বাইরে পা বাড়ায়। তবে হাঁটতে তার বেজায় অসুবিধা হচ্ছে। ওয়াশরুমের দরজার কাছে গিয়ে একবার উস্টা খেয়ে পড়তে পড়তেই বেঁচে যায়। এবার কোনো মতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় ও। ড্রেসিং টেবিলের সামনে গিয়েই ওর সকল উত্তেজনা হাওয়ায় মিলিয়ে যায়। শাড়ি পরার এহেন বেহাল দশা দেখে ওর এবারে কান্নাই পেয়ে যায়। ওয়াশরুমের আয়নায় সম্পূর্ণ শরীর দৃশ্যমান না হলেও ড্রেসিং টেবিলের আয়নায় ওর সম্পূর্ণ শরীর দৃশ্যমান। ও চরম হতাশা নিয়ে মুখ কালো করে একবার নিজেকে ঘুরে ঘুরে দেখে। এবারও সত্যি সত্যি কান্নাই করে ফেলে। কাল রাতে এত কষ্ট করে শিখল, আজ সকালে 4-5 বার খুলে আবার পরল। কত কষ্ট হয়েছে তারই শাড়িটা পরতে। তার এত পরিশ্রম এভাবেই জলে গেল। এভাবে বাইরে গেলে তো সবাই হাসবে ওর উপর। কাল রাতে ত্রিধা আপুকে যে এত বড় মুখ করে বলল এবার থেকে সে একাই শাড়ি পরবে, আর কারো সাহায্য লাগবে না। কিন্তু সে তো পারলই না। এখন আবার ত্রিধা আপুর কাছে যাবে। প্রচণ্ড দুঃখে ওখানে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে আর ক্রমাগত চোখ মুছতে থাকে প্রত্যাশা। যেমন চোখের জল আটকানোর বৃথা প্রয়াস। এভাবে কতক্ষণ কেটে যায় জানা নেই প্রত্যাশার। সহসাই পিছে থেকে ভেসে আসে আশ্চর্যান্নাতীয় কণ্ঠস্বর। এই মেয়ে, সকাল সকাল কাঁদতে শুরু করেছো কেন? কি হয়েছে? তুই এতক্ষণ ঘুমিয়েছিল। প্রত্যাশার ফুপানোর আওয়াজেই ওর ঘুম ছুটেছে। তবে তরুণের আওয়াজে হেলদোল দেখা যায় না প্রত্যাশার মধ্যে। ও কান্না করতেই ব্যস্ত। তরুণ ওর দিকে কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। প্রত্যাশার মুখটা দেখা যাচ্ছে আরশির মাধ্যমে। সরাসরি শুধু ওর পিছন দিকটাই দৃশ্যমান। তরুণ ফের ডেকে ওঠে ওকে। প্রত্যাশা, কি হয়েছে? সকাল সকাল কাঁদতে শুরু করেছো কেন? আর যদি কাদারি হয় তাহলে বাইরে গিয়ে কাঁদো, আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছে। প্রত্যাশা সত্যি সত্যি ওখান থেকে সরে আসে, তবে বাইরে যায় না। কাচের দরজা ঠেলে সোজা ব্যালকনিতে যায়। তরুণ বুঝে পায় না এই মেয়ে সকাল সকাল উঠে কাঁদতে লেগেছে কেন। ক্ষণিকের ব্যবধানে সে নিজেও বিছানা ছেড়ে উঠে ব্যালকনিতে যায়। প্রত্যাশা এক কোণায় দাঁড়িয়ে চোখ মুছছে। তরুণ হাত বগল দাবা করে দাঁড়িয়ে ওর দিকে প্রৌঢ় দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে?
কাঁদছো কেন? প্রত্যাশা এবার কান্না ভেজা কণ্ঠে নিজের দিকে তাকিয়ে বলে, দেখুন না, আমি একা একা শাড়ি পরেছি, কি অবস্থা হয়েছে বলুন। কাল সারা রাত ধরে আপুর কাছে শাড়ি পরা শিখলাম, কিন্তু সকাল না হতেই সব গুলে খেয়েছি। আমি তো শাড়ি পরা শিখতেই পারিনি, আমি কি করবো এবার? তরুণও এবারে বোধহয় প্রত্যাশার দিকে ভালো করে তাকায়। প্রত্যাশার শাড়ি পরার অবস্থা বেজায় বেহাল, মনে হচ্ছে খুব সুন্দর করে কাপড়খানা কোনো মতে পেঁচিয়েছে গায়ে। প্রত্যাশার অবস্থা দেখে এই মুহূর্তে তরুণের হাসি পাচ্ছে বেজায়। ঠোঁট টিপে প্রত্যাশার দৃষ্টির অগোচরে হাসেও বোধহয় একটু। তবে প্রত্যাশার সাথে কথা বলতে গিয়ে পরক্ষণেই মুখটাকে গম্ভীর বানিয়ে ফেলে, বলে, কাল শিখতে পারোনি তো কি হয়েছে, আবার শিখে নাও অন্য কোনো দিন। এর জন্য কান্নাকাটির কি আছে? দেখুন না আমি কিভাবে শাড়ি পরে ফেলেছি, এভাবে বাইরে যাব কি করে? শাড়িটা চেঞ্জ করলেই তো হয়ে যাচ্ছে। এই শাড়িটা পরতে পারিনি, অন্য শাড়ি পরবো কি করে? তোমাকে শাড়ি পরতে কে বলেছে? কাল জামা কিনে এনেছো না, একটা জামা পরে নাও। না, আমি জামা পরবো না, তাহলে কি পরবে? আমি শাড়িই পরবো। তাহলে আপির কাছে যাও। না, আমি আপুর কাছে যাব না। কাল আপুকে বলেছিলাম আজ থেকে আমি একা একা শাড়ি পরবো। এখন আপুর কাছে গেলে আপু আমাকে কি বলবে? কিছু বলবে না, যাও তুমি। যাব? যাও। আমাকে কেউ যদি এই অবস্থায় দেখে ফেলে তখন কি হবে? হাসবে তো। কিচ্ছু হবে না, যাও তুমি। আর এখন অনেক সকাল, দোতলার করিডোরে এখন কেউ আসবে না, সো তুমি যেতে পারো। যাই তাহলে। যাও। তরুণের কথায় প্রত্যাশার এবার দ্বিধার ঘরের দিকে রওনা দেয়। হাঁটার ধরন দেখেই বোঝা যাচ্ছে হাঁটতে বেজায় ব্যাগ পোহাতে হচ্ছে মেয়েটাকে। কোনো মতে পা পেতে পেতে হাঁটছে। প্রত্যাশা ব্যালকনি থেকে ঘরে এসে আবার থেমে যায়। মাথায় তোয়ালে আছে খেয়াল হতেই থেমে যায়। ওটা চুল থেকে ছাড়িয়ে আবার ব্যালকনিতে আসে। তরুণ চুপচাপ ওর কর্ম দেখতে থাকে, কিছু বলে না। প্রত্যাশা তোয়ালেটা ব্যালকনিতে শুকাতে দিয়েই ঘর হতে বের হয়েছে। ওর যাওয়ার পানে চেয়ে তরুণ বিড়বিড় করে নিজেই শুধায়, পাগল একটা। তখন বেলা 11টা। বাড়ির গিন্নিরা সব রান্নার কাজে ব্যস্ত। প্রত্যাশারও আজ বেজায় ব্যস্ততা। সে শাশুড়ির পিছু পিছু ঘুরে রান্না শিখতে ব্যস্ত। রিনা বেগমও টুকটাক তাকে এটা সেটা বলে দিচ্ছে। এত পদের রান্না মনে রাখতে হিমশিম খাচ্ছে প্রত্যাশা। তার নিকট মনে হচ্ছে সব রান্না একই রকম প্রসেসেই হচ্ছে। এই একরকম মনে হচ্ছে বলেই মনে রাখাটা কঠিন। ও কিছুটা বিস্মিত কণ্ঠে শুধায়, রান্না করা এত কঠিন? রিনা বেগম হেসে উত্তর দেন, কঠিন কোথায় মেয়ে, রান্না করা তো সহজ। না কাকি, খুব কঠিন। আপনি পারেন বলে আপনার কাছে সহজ মনে হচ্ছে। তোমার কাছে সহজ মনে হবে, দুটো দিন যাক, আজই তো প্রথম এলে সেজন্য এরকম মনে হচ্ছে। আমি রান্না শিখতে পারবো? পারবে না কেন, নিশ্চয়ই পারবে। কিন্তু আমি তো কিচ্ছু মনে রাখতে পারছি না, সব তো মাথার মধ্যে তাল গল্পে পাকিয়ে যাচ্ছে। তুমি সব পদ একসাথে দেখছো কেন? একটা একটা করে দেখো, তাহলে না মনে রাখতে পারবে। কথাটি বলেন তহুরা বেগম। প্রত্যাশা এতক্ষণ রিনা বেগমের পিছে দাঁড়িয়ে প্রশ্ন করছিল ওনাকে। এবার তহুরার কথায় ওনার দিকে তাকিয়ে বলে, একটা একটা করে শিখলে তো অনেক দেরি লাগবে। তাহলে না মনে রাখতে পারবে? একটা একটা করে না শিখলে কিছু শিখতে পারবে না। এইদিকে এসো, আমি ইলিশ মাছের পাতুরি বানাচ্ছি, আজ এটাই দেখো। প্রত্যাশা এগিয়ে যায় তহুরার দিকে। চুপটি করে সেখানে দাঁড়িয়ে রান্না দেখতে থাকে। তহুরা মাছে নুন হলুদ মাখাতে মাখাতে বলে, তুমি চাইলে নোট করে রাখতে পারো, তাহলে পরে মনে না থাকলে ওখান থেকে দেখে নিতে পারো। নোট করে রাখবো? আচ্ছা তাহলে যাই, আমি খাতা কলম নিয়ে আসি। যাও। প্রত্যাশা দ্রুত পায়ে রান্নাঘর হতে প্রস্থান করে। ঘরে গিয়ে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একটা পেন আর কলম নিয়ে আবার রান্নাঘরে আসে। তারপর তহুরার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না দেখতে থাকে আর নোট করতে থাকে। রাতের বেলা যখন প্রত্যাশা ঘরে আসে তখন প্রায় সাথে সাথে তরুণও ঘরে আসে। ও সবেমাত্র বাড়ি ফিরেছে। প্রত্যাশা ওর রান্নার নোটটা দেখছিল বলতে মুখস্থ করছিল। তরুণকে আসতে দেখে ও সেটাকে বন্ধ করে দ্রুত পায়ে তরুণের নিকট গিয়ে দাঁড়ায়। তরুণের হাতে কিছু কাগজ, ও ওইগুলোই মনোযোগ দিয়ে দেখতে ব্যস্ত। প্রত্যাশা চুপ করে পাশে দাঁড়িয়ে আছে। এভাবেই ক্ষণকাল অতিবাহিত হয়। তরুণ কাগজগুলো দেখতে দেখতে ইতিমধ্যে ওর স্টাডি টেবিলে এসে বসেছে। প্রত্যাশাও ওই টেবিলের পাশে এসে দাঁড়ায়।
তূর্ণ এবারে ওর দিকে ভ্রু কুচকে তাকিয়ে জিজ্ঞেস করে। কি হয়েছে? প্রত্যাশা এপাশ ওপাশ মাথা নেড়ে জবাব দেয়, কিছু না। তাহলে এভাবে দাঁড়িয়ে আছো কেন? আপনার কিছু লাগবে? না, যাও নিজের কাজ করো। না, এখানেই দাঁড়িয়ে থাকি, যদি আপনার কিছু লাগে। আমার কিছু লাগলে আমি নিজেই নিয়ে নেব, তুমি এখন যাও। আপনি নিতে যাবেন কেন? আমি দেব বলছি তো। এই প্রত্যাশা, তোমার প্রবলেমটা ঠিক কি বলো তো? আজ সকাল থেকে এরকম বিহেভ করছো কেন? বললাম তো আমার কিছু লাগলে আমি নিজেই নিয়ে নেব। আপনি জানেন না, বিয়ে হয়ে গেলে কিছু দরকার পড়লে বউকে বলতে হয়? হোয়াট? হ্যাঁ, আপনি জানেন না? এসব কথা তোমাকে কে বলেছে? দাদু বলেছে, আপনাকে বলেনি? না, বলেনি। তুমি এখন যাবে প্লিজ। ধুর, সবসময় বকেন কেন? আমি তো আপনার কি লাগবে না লাগবে সেটাই জানতে এলাম। জানতে চাও আমার কি লাগবে? তূর্ণের প্রশ্নে প্রত্যাশা ওপর নিচ দ্রুত গতিতে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে তূর্ণ ওর পেছনে অবস্থিত কাউচটা দেখিয়ে বলে, তুমি এখন ওখানে গিয়ে চুপচাপ বসে থাকবে, চাইলে ঘুমাতেও পারো, বাট আমাকে ডিস্টার্ব করবে না একদম, বুঝেছো? প্রত্যাশা কাউচের দিকে একবার তাকিয়ে তূর্ণের দিকে তাকায়, গাল ফুলিয়ে বলে, বুঝেছি। প্রত্যাশা সেখান থেকে চলে এসে কাউচের ওপর দুই গালে হাত দিয়ে মেঝের দিকে তাকিয়ে বসে। তূর্ণের দিকে তাকিয়ে ভেংচি কাটে। পরক্ষণে কিছু মনে পড়েছে এমন ভঙ্গিতে তূর্ণের নিকট এগিয়ে যায়। প্রত্যাশা চলে যাওয়ায় তূর্ণ ওর কাজে মনোযোগ দিয়েছিল। আবার এসে প্রত্যাশা ওকে ডাকায় এবারে বেশ বিরক্তই হয়। বিরক্ত কণ্ঠে শুধায়, আবার কি হলো? প্রত্যাশা ঝটপট প্রশ্ন করে, আপনি রাতে খেয়েছেন? না। খাবেন না? খাবো। আচ্ছা, আমি খাবার নিয়ে আসছি। তোমার নিয়ে আসার দরকার নেই, এবার যাও প্লিজ। আপনি তো এখনো খাননি, তাহলে আমি খাবার নিয়ে আসি। তোমাকে খাবার আনতে কে বলেছে? আমার কাছে শেষ হলে আমি নিজেই গিয়ে খেয়ে আসবো, তুমি যাও। আচ্ছা, যাচ্ছি। আমি আপনার জন্য খাবার নিয়ে এই যাব আর এই আসবো। ওহ গড, আমি কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। ঘড়ির কাঁটায় তখন বোধ করি 11:10। বাড়িটা ইতিমধ্যে বেশ নিস্তব্ধ হয়ে পড়েছে। সবাই গিয়ে যে যার মতো ঘরে চলে গিয়েছে। কয়েকটা আলো ইতিমধ্যেই নিভিয়ে দেওয়া হয়েছে। রান্নাঘরের আলোটাও এখন বন্ধ। প্রত্যাশা বাতি জ্বালিয়ে রান্নাঘরে ঢোকে। তূর্ণের জন্য ফ্রিজে খাবার রাখা ছিল। প্রত্যাশা ফ্রিজ থেকে খাবার বের করে প্লেটে বাড়ে। প্লেটে বাড়তে গিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে ফেলে বটে, ও সেগুলো আবার পরিষ্কার করে। বাতি নিভিয়ে আসতে গিয়ে থমকে যায় প্রত্যাশা। ওর নজর নিবদ্ধ হয় রান্নাঘরের ক্যাবিনেটের ওপর। সেখানে কিছু একটা জ্বলজ্বল করছে। প্রত্যাশার ভীত মনে ভীতির সঞ্চার হয়। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকেও বুঝতে পারে না যে ওখানে ঠিক কি জ্বলজ্বল করছে। প্রত্যাশার ভয় লাগছে বেজায়। এমনিতেই এদিকে কেউ নেই, তার উপর আধার। আধারে ওটা কি চলছে? ভূত নয় তো? ভূতের কথা মনে আসতে প্রত্যাশা থরথর করে কাঁপতে থাকে। সহসাই ওর মনে পড়ে মায়ের বলা কথাগুলো। মা তো তাকে বলেছিল পৃথিবীতে ভূত বলে কিছু নেই, যা আছে তারা হলো জিন। জিন ও মানুষ আল্লাহর সৃষ্টি। তারাও আমাদের মতো আল্লাহর ইবাদত করে, আল্লাহর কালেমা পাঠ করে। তাদেরকে মানব জাতির ক্ষতির জন্য নয়, বরং আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। তারা থাকে তাদের মতো করে, আমরা আমাদের মতো। তাদের কখনো দেখা যায় না। যদি কখনো দেখাও যায় তাহলে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। শুধু আল্লাহর কালেমা পাঠ করতে হবে, তাহলেই আল্লাহ মন থেকে সব ভীতি দূর করে দেন। সাথে ওরাও আমাদের আর ক্ষতি করবে না। প্রত্যাশার এই কথাগুলো মনে পড়ার সাথে সাথে ওর মনে পড়ে যায় জিনের পাশাপাশি শয়তানও আছে। তারা বিভিন্ন রূপ ধরে বা বিভিন্নভাবে আমাদের ভয় দেখানোর চেষ্টা করে। আমরা যদি ভয় পাই তাহলে বিপদ। সেজন্য আমাদের কখনোই ভয় পাওয়া উচিত নয়। ভয় না পেয়ে আল্লাহর কালাম পাঠ করতে হবে, তাহলেই ওরা ভেনিশ হয়ে যাবে। প্রত্যাশা ভয়ে ভয়ে মায়ের শিখানো আয়াতুল কুরসি পাঠ করতে থাকে। মা তো বলেছিল 3 বার পাঠ করলেই ভ্যানিশ হয়ে যাবে। তাহলে ওটা এখনো ভ্যানিশ হচ্ছে না কেন? প্রত্যাশা এবার দ্রুত পায়ে বাতি জ্বালানোর জন্য সুইচ বোর্ডের দিকে এগিয়ে যায়। তখনই ক্যাবিনেটের ওপর থেকে কালো হুড়ো বিড়ালটি ম্যাও ম্যাও করতে করতে লাফিয়ে পড়ে নিচে। এই রাতের বেলা হুড়ো বিড়ালের ডাকটা বেজায় ভয়ানক শোনায় প্রত্যাশা নিকট। সে হয়তো ভয়ের চোটে ওটা বিড়াল কিনা বুঝতেও পারেনি। ওর হাত থেকে কাচের প্লেট আর গ্লাসটা পড়ে গিয়ে মেঝেতে ঝনঝন শব্দ তুলে কয়েক টুকরো হয়ে যায়। ও এক চিৎকার দিয়ে 2 কদম পিছিয়ে গিয়ে ফ্রিজের সাথে হেলান দিয়ে মেঝেতে বসে পড়ে। বিড়ালটা ওর সামনে ল্যাজ নাড়াচ্ছে আর মেউ মেউ করে ডাকছে।
তবে অন্ধকারে প্রত্যাশার নজর শুধু ওই জ্বলতে থাকা চোখ দুটোতেই। কৃষ্ণকায় রংটা মিশে গেছে আধারে। এতক্ষণে মায়ের কথা মনে পড়ে যে সাহসের সঞ্চয় করেছিল তা উবে গেছে ইতিমধ্যে। ও কাঁদতে কাঁদতে শুধু বিড়ালটিকে দূরে সরতে বলে। অবলা জাত সে কি আর বোঝে? সে তো মেঝেতে পড়ে থাকা খাবারটা ছাড়তে ব্যস্ত। ভাঙাচোরার আওয়াজে বাড়ির কাজের বুয়া দুজন ছুটে আসে। ওদের ঘর রান্নাঘরের পাশেই, যার ফলে ওরা দুজনই এসেই আগে রান্নাঘরের বাতি জ্বালিয়ে দেয়। বাতি জ্বালাতেই বিড়ালটা ম্যাও ম্যাও করে লেজ নাড়িয়ে একটু সরে যায়। প্রত্যাশাকে অমন করে বসে কাঁদতে দেখে দুজনেই এগিয়ে যায় ওর নিকট। একজন প্রত্যাশার নিকট বসে জিজ্ঞেস করে, কি হয়েছে বৌমা? এমন করে কাঁদছো কেন? ভয় পেয়েছো বৌমা? প্রত্যাশার সাড়া নেই। ও হাঁটুতে মুখ গুজে কাঁদছে। ওর পাশে বসা বুয়াটি অপরজনকে বলে, আরে এই মুখ পুরি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? যা তূর্ণ বাবাকে ডেকে নিয়ে আয়, তাড়াতাড়ি যা। আদেশ মোতাবেকই আরেকজন দ্রুত তূর্ণকে ডাকতে যায়। ক্ষণকালের ব্যবধানে তূর্ণ সেখানে এসে হাজির হয়। তূর্ণ সেখানকার অবস্থা দেখে ভ্রুজোড়া গুছিয়ে ফেলে। খাবার আর কাচের প্লেট আর গ্লাসের টুকরোগুলো পড়ে আছে মেঝেতে। প্রত্যাশা তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আর বুয়া ওকে থামানোর চেষ্টা করছে। তূর্ণ ওর নিকট এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে বসে জিজ্ঞেস করে, এই প্রত্যাশা, কি হয়েছে? কাঁদছো কেন? প্রত্যাশা, কথা বলো, কাঁদছো কেন? ভয় পেয়েছো? প্রত্যাশা কথা বলে না। ওর নজর নিবদ্ধ ওই ক্যাবিনেটের নিচে, যেখানে সেই জলজল করা বিড়ালের চোখ দুটো দেখা যাচ্ছে। বেশ কিছুক্ষণ ডাকার পরেও প্রত্যাশাকে কথা না বলে এক নজরে ওদিকে তাকিয়ে থাকতে দেখে তূর্ণ ওর নজর অনুসরণ করে ওদিকে তাকায়। ও এক দেখায় বুঝে ফেলে ওটা একটা বিড়াল। ও মাথা নিচু করে একটা তপ্ত শ্বাস ফেলে প্রত্যাশার গালে হাত রেখে নরম কণ্ঠে বলে, প্রত্যাশা, ডোন্ট প্যানিক। ওটা একটা বিড়াল, দেখো ওটা একটা বিড়াল। খালা, বিড়ালটাকে ওখান থেকে বের করুন তো। শেষ কথাটা বুয়াকে উদ্দেশ্য করে বলে তূর্ণ। বিড়ালটা দেখতেই বুয়া হইচই শুরু করে দেয় অপরজনের ওপর। এই ছেড়ি, বিড়াল এলো কিভাবে ঘরের মধ্যে? সারাদিন কি করে বেড়াস বাড়িতে? জন্তু জানোয়ার ঘরে ঢুকেই পড়েছে, খেয়াল থাকে না? আমি কি জানি ও কিভাবে ঢুকলো? ওই জানালা খোলা কেন? হ্যাঁ, তোরে না বলছি জানালা খোলা রাখবি না? জানালা তো দিয়েছিলাম, খুললো কেমনি? আচ্ছা ঠিক আছে, আপনারা ঝগড়া করবেন না প্লিজ। এবার থেকে খেয়াল রাখবেন, আর ওটাকে বের করে ওগুলো পরিষ্কার করুন। নিচে ফিরে রাখা খাবার আর কাচের টুকরোগুলো পরিষ্কার করতে করতে তূর্ণ ফের প্রত্যাশাকে ডাকে। প্রত্যাশা, দেখো ওটা একটা বিড়াল ছিল। বিড়াল দেখে কেউ ওভাবে ভয় পায় নাকি? কান্না থামাও, এবার ঘরে চলো। উঠো উঠো, দ্রুত উঠো। তূর্ণ প্রত্যাশার বাহু ধরে ধার করে। প্রত্যাশা এখনো ওই বিড়ালটির দিকে তাকিয়ে, যেটাকে একজন বুয়া তাড়ানোর চেষ্টায় লিপ্ত। প্রত্যাশাকে এখনো ওভাবে ভয় পেতে দেখেই তূর্ণ ওকে দুহাতে তুলে নেয় শূন্যে। অতঃপর চপল পায়ে হাঁটা ধরে ঘরের দিকে। প্রত্যাশাকে বিছানায় বসিয়ে ওর দিকে পানির গ্লাস এগিয়ে দেয় তূর্ণ। এই নাও, পানিটুকু খেয়ে নাও। আর এত ভয় পাচ্ছ কেন? ওটা বিড়াল ছিল, অর নাথিং এলস। প্যানিক করা বন্ধ করো। প্রত্যাশা তূর্ণের হাত থেকেই গ্লাসটা নিয়ে এক চুমুক পানি শেষ করে নিজেকে বোধহয় একটু সামলায়। পরপর শুধায়, বিড়াল ছিল, ভূত ছিল না? ভূত হতে যাবে কেন? ওটাকে তো তোমার সামনেই তাড়ানো হলো। না, ওটা ভূত ছিল। জানেন, মা বলতো দুষ্টু শয়তানগুলো এটা সেটা রূপ ধরে আমাদের কাছে এসে ভয় দেখায় আমাদের। কিন্তু ওটা তো শয়তান নয়, ওটা বিড়াল। সত্যি বিড়াল ছিল? হ্যাঁ রে বাবা, বিড়ালই ছিল ওটা। আমার দিকে তাহলে অমন করে চেয়েছিল কেন? ও তোমার দিকে নয়, তোমার হাতের খাবারের দিকে চেয়েছিল, বুঝেছো? প্রত্যাশা হাসিচোখ মাথা নেড়ে শুধায়, আমি বললাম তো আমি নিজে গিয়ে খেয়ে নেব। তোমাকে কে বলেছে বাকনামি করে খাবার আনতে? আমি আপনার বউ না? হ্যাঁ ঠিক আছে, তুমি আমার বউ, কিন্তু এরকম বোকাদের মতো বিহেভ করা প্লিজ বন্ধ করো। তোমাকে বউয়ের দায়িত্ব কে পালন করতে বলেছে? দাদু। দাদু বলেছে এসব? হ্যাঁ। ঠিক আছে, তোমার এসব করা লাগবে না। আগে যেভাবে চলতে সেভাবেই চলবে, বুঝেছো? আমি আপনার কথা শুনবো কেন? আমার কথা শুনবে না তো কার কথা শুনবে? দাদুর কথা। না, তুমি আমার কথা শুনবে, আর এসব আজাইরা কাজ করা বন্ধ করো, নয়তো এবার সত্যি সত্যি কিন্তু শয়তান আসবে তূর্ণের রূপ ধরে। আপনার রূপ ধরে শয়তান আসবে কি? আপনি তো নিজেই শয়তান। তূর্ণ একটা হতাশার শ্বাস ফেলে এই মেয়ের মাথায় যে এসব কে ঢুকিয়েছে সেটাই ভাবতে থাকে। মুখে বলে, বেখেয়ালে কথাটা বলে প্রত্যাশা মুখে হাত চেপে হাসতে থাকে। তূর্ণ ওর দিকে আগুন চোখে তাকিয়ে আছে, সেটা ও খেয়ালই করে না।
ও যে কি বেফাস কথা বলেছে খেয়াল হতে হয় তখন, যখন তূর্ণ ওকে দাঁতের দাঁত চেপে শুধায়, এই মেয়ে, কি বললে তুমি? আমি শয়তান? কথাটা কানে পৌঁছাতেই ন্যানো সেকেন্ডের ব্যবধানে প্রত্যাশার হাসি বন্ধ হয়ে যায়। ভীত কণ্ঠে শুধায়, না তো, আমি কিছু বলিনি। কি মনে করেছো আমি শুনিনি? আমাকে তোমার কানে কালা মনে হয়? প্রত্যাশা হ্যাঁ সূচক মাথা নাড়ে। তূর্ণ দাঁতে দাঁত চেপে রাগত গলায় শুধায়, প্রত্যাশা? প্রত্যাশা বোঝে সে আবারও একখানা বেফাস কথা বলে ফেলেছে। না বাবা থাক, এই লোকের সাথে আর কথা বলা যাবে না, নয়তো আবারও কি বলতে কি বলে ফেলবে, তখন ধমক দিয়ে আমাকেই কালা বানিয়ে দেবে। প্রত্যাশা কথাগুলো ভেবে তড়িঘড়ি শুধায়, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে গেলাম। কথাটুকু শেষ হতেই প্রত্যাশা কাউচে এসে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। মনে মনে চিন্তা করে নেয় এখন আর আপাতত কম্বলের ভেতর থেকে মুখ বের করা যাবে না কোনো মতেই। নিশুতি রাতের আধার ছাপিয়ে কৃত্রিম আলোয় আলোকিত হয়েছে আনান ভিলার বাইরের দিকটা। চারদিকে যেন নিয়ন বাতির মেলা, অথচ সেসব আলোর ভিড়ে সুপ্তির নজর নিবদ্ধ হয়েছে গার্ডেনের উত্তর দিকে অবস্থিত বেলি গাছটার দিকে। ঠিক ওই গাছটার নিচেই বসে ল্যাজ দোলাচ্ছে ওই কৃষ্ণবর্ণের হুড়ো বিড়ালটি। বিড়ালটিকে দেখে এই মুহূর্তে মনে হচ্ছে সেও এক দৃষ্টিতে চেয়ে আছে সুপ্তির পানে। ওই বিড়ালটির মতোই সুপ্তির আঁখি দুটো জ্বলছে, তবে আঁখি দুটো যতটা না জ্বলছে তার চেয়ে শতগুণে বেশি জ্বালা পড়া হচ্ছে ওর অন্তরে। অন্তরের জ্বালা এত কষ্ট কেন? সেই জ্বালারই হয়তো সামান্য এফেক্ট চোখেও পড়ছে, যার দরুন চোখ দুটো জ্বলছে অহর্নিশ। তবে ওর চোখে জল নেই, চোখে রয়েছে উত্তপ্ত অনল, ঈর্ষার উত্তপ্ত অনল। ওই প্রত্যাশা নামক মেয়েটির প্রতি ঈর্ষার অনলে প্রতিনিয়ত জ্বলছে ও। ওই যে দূরে বেলি গাছের নিচে যে বিড়ালটি বসে আছে, ওটার প্রতি সুপ্তির কৃতজ্ঞতা জন্মেছিল ঠিক ওই সময়টাই যখন বিড়ালটির ভয়ে প্রত্যাশা কাঁদছিল। সে তো পিলারের আড়াল থেকে সবকিছু দেখছিল, তার মধ্যে তখন এক পৈশাচিক আনন্দ অনুভূত হচ্ছিল। কিন্তু তূর্ণ ভাই এলো, ওই মেয়ের প্রতি কেয়ার দেখালো, তখনই ঈর্ষার অনল তার মধ্যে জ্বলতে শুরু করেছিল। আর যখন ওই মেয়েকে কোলে তুলে ঘরে নিয়ে গেল, তখন মনে হয়েছিল ওর মধ্যে কেউ বিষ ঢেলে দিয়েছে। কেন 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 তূর্ণ ভাই, তুমি এমন করছো কেন? কেন ওর প্রতি কেয়ার দেখাচ্ছ? কেন তোমার এই বলিষ্ঠ শরীরের ফুলের দুই বাহুর শরীরটাকে জায়গা দিয়েছ? এই জায়গাটা তো শুধু আমার, তাই না? তাহলে ওকে কেন ঠাঁই দিলে? তুমি জানো না এসব দেখলে আমার কষ্ট হয়, খুব 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 কষ্ট হয়। আমি এই কষ্ট যে সহ্য করতে পারি না। তুমি কেন বোঝো না তূর্ণ ভাই? আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ সো মাচ, অ্যান্ড ইউ আর মাই অনলি মাইন। বেলি গাছের দিকে এক নজর তাকিয়ে থেকে নিজেই কথাগুলো বারংবার আওড়াতে থাকে সুপ্তি। ততক্ষণে বিড়ালটাও সেখান থেকে চলে গিয়েছে, শুধু রয়ে গেছে গাছ থেকে ঝরে পড়া বেলি ফুলের কিছু শুকনো পাতা আর পাপড়িগুচ্ছ, যেগুলো নিশীথের আধারে মিশে গেছে অবলীলায়। আজ শুক্রবার, সেজন্য বাড়ির সবাই আজ বাড়িতেই রয়েছেন। বাড়ির গিন্নিরা সকালের নাস্তা তৈরি করছেন। প্রত্যাশা ওদের সাথে ঘুরঘুর করে ওদের কাজে সাহায্য করছে, এটা সেটা হাতের কাছে এগিয়ে দিচ্ছে। বাড়ির ছেলে মেয়েগুলো সব যে যার ঘরে রয়েছে। তরুণের বাবা আফাজউদ্দিন সাহেব ড্রয়িং রুমের সোফায় বসে খবরের কাগজ পড়ছেন। বাড়ি থাকলে তিনি এই কাজটাই বেশি করেন। অবশ্য বেশিরভাগ সময় তিনি শুক্রবারের দিনও অফিসে থাকেন, বিকালে বাসায় থাকেন। তবে তিনি আজ সকাল থেকেই বাড়িতে আছেন। আমিনা বেগম ডাইনিংয়ে বসে প্রত্যাশার কাজ পর্যবেক্ষণ করছেন। আফাজ সাহেব এক কাপ চায়ের জন্য হাঁক ছুড়লেন। রান্নাঘর থেকে তহুরা একটু উঁচু গলায় বলে, এক কাপ তো খেলে, এখন আর চা খেতে হবে না, আমি ব্রেকফাস্ট দিচ্ছি, একটু অপেক্ষা করো। আমিনা বেগম ওনার কথা নাকচ করে বলেন, বৌমা চাইছে যখন আর এক কাপ দাও না, খেতে পড়ে দিও। এই যে নাত বউ, তুমি দাও তো শ্বশুরকে এক কাপ চা বানিয়ে। শেষ বাক্যটি তিনি প্রত্যাশাকে উদ্দেশ্য করে বলে। প্রত্যাশা কিছুটা ভয়ে ভয়ে শুধায়, তুমি ছাড়া আর নাত বউ আছে নাকি বউ এখানে? আমি যদি চা খারাপ করে ফেলি দাদু? খারাপ করবে কেন মেয়ে? শাশুড়ি পিছু পিছু তো দেখি 2 দিন
ঘুরছো রান্নাঘরে শেখার জন্য? চা বানানো এখনো শেখোনি? হ্যাঁ মা তো শিখিয়েছে, কিন্তু কিন্তু আবার কি? বানাও তাড়াতাড়ি। প্রত্যাশা অসহায় চাহনিতে তহুরা বেগমের দিকে তাকায়। তহুরা বেগম চোখের ইশারায় আশ্বাস দিয়ে বলেন, তুমি করো, আমি বলে বলে দিচ্ছি সেভাবেই করবে। প্রত্যাশা তড়িঘড়ি মাথা নেড়ে চুলোতে হাঁড়ি বসায়। তহুরার তদারকিতে সে চা বানাতেও সক্ষম হয়। তখন প্রত্যাশার সে কি খুশি! তহুরা আর রিনা বেগম মুচকি হাসেন। রিনা বেগম হেসে সুধান, চা বানানো শিখেছ তুমি? আর ভুলবে না তো? না কাকি, আর ভুল হবে না। ঠিক আছে, যাও এবার চাটা দিয়ে এসো। তহুরা বেগম তাড়া দিয়েই প্রত্যাশাকে চায়ের কাপটা হাতে দিয়ে পাঠিয়ে দেন। রান্নাঘর থেকে পা বাড়ানোর পথে ওকে ডেকে ওঠে রিনা বেগম। উনি প্রত্যাশার দিকে এগিয়ে গিয়ে বলেন, এ কি, আঁচল ভিজলো কিভাবে? প্রত্যাশার মাথার ঘোমটাটা ভিজে উঠেছে। প্রত্যাশা সেদিকে এক পল চেয়ে বলে, আসলে কাকি, আজ আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, তো তাই গোসল সেরেই তড়িঘড়ি করে বেরিয়ে পড়েছি। ভালো করে চুল মুছতে পারিনি। এভাবে তো ঠান্ডা লাগে মা, এই সময়টা খুব খারাপ। এই সময়টা একটু ঠান্ডা লাগলেই সর্দি জ্বর হয়। আর তুমি বা সকাল সকাল গোসল করতে গেলে কেন? সকালবেলা তো এখন বেশ ঠান্ডা পড়ে। প্রত্যাশা চরম হতাশার সুরে সুধায়, কি করব বলুন কাকি, আমার তো খুব ঠান্ডা লাগে। মনে হয় গোসল না করলেই ভালো হয়, কিন্তু ওনার সাথে থাকলে তো গোসল করতেই হবে। তাই তো ঠান্ডা লাগা সত্ত্বেও গোসল করতে হলো। প্রত্যাশার কথায় তাজ্জব বনে যায় রিনা বেগম। কথাটা বোধহয় তহুরা বেগমের কানেও গিয়েছে। তিনি চরম বিস্ময়ের সহিত প্রত্যাশার দিকে তাকান। রিনা ও তহুরা বেগম একে অপরের দিকে বিস্মিত চাহনিতে একবার তাকান। তহুরা গ্যাস অফ করি প্রত্যাশার দিকে একটু এগিয়ে সুধান, এই মেয়ে, কি বললে তুমি? এই জন্যই এই 3 দিন সকাল সকাল গোসল করেছো? প্রত্যাশা উপর নিচ মাথা ঝাঁকিয়ে সুধায়। হ্যাঁ। দুজনের আরো একবার বিস্মিত চাহনিতে একে অপরের দিকে তাকান। প্রত্যাশা বলে, আমি যাই মা। তহুরা ওর দিকে চেয়ে বলে, ঠিক আছে যাও, আর বাবাকে চা দিয়ে ঘরে গিয়ে সুন্দর করে চুল মুছে আসবে। আচ্ছা। প্রত্যাশা সেখান থেকে চলে আসে। ওর যাওয়ার পরে তাকিয়ে রিনা বেগম নিচু স্বরে বলে, মেয়েটা এখনো ছোট আপা। আমি কি করব বল? বিয়ে যখন একবার দিয়েছে, আমি কি মা হয়ে আর এসব নিষেধ করতে পারবো? ওর নিজেরই বোঝা উচিত ছিল যে মেয়েটা ছোট। চল। দুজনেই যে যার যার কাজে চলে যায়। প্রত্যাশাও নিজের গন্তব্যে এগিয়ে গিয়ে তুনের বাবাকে চায়ের কাপটা এগিয়ে দেয়। উনি গম্ভীর লোচনে প্রত্যাশার দিকে এক পল চেয়ে সামনের সেন্টার টেবিলটা চোখের ইশারায় দেখিয়ে বলেন, এখানে রাখো। প্রত্যাশা ওখানে কাপটা রাখে। পরপর উনি গলা উঁচিয়ে নীলুকে ডাকেন। নীলু ওদের বাড়ির বুয়ার মেয়ে। দুজনের বাস এ বাড়িতেই। সে যে দিন রাতে বিড়াল ঢুকে পড়ার জন্য যাকে বকাবকি করা হচ্ছিল ওই নীলু। নীলু তড়িঘড়ি এগিয়ে এসে বলে, কন চাচা যান, কি করতে হইবে? যা তো তোর জন্য ভাইজানকে একটু ডেকে নিয়ে আয়, বল আমি ডাকছি। উনি তো এখনো ঘুমোচ্ছেন। ওনার কথার পিঠে কথাটা বলে প্রত্যাশা। সে এখনো ওখানে দাঁড়িয়ে। ওর কথা শুনে আফাজ সাহেব বলেন, তুই যা নীলু, ঘুমাক আর যা করুক এক্ষুনি আমার সামনে হাজির হতে বলবি। নীলু যেতেই নিচ্ছিল। প্রত্যাশা ওকে বাধা দিয়ে বলে, আমি ঘরে যাচ্ছি নীলু আপা, ওনাকে ডেকে দিচ্ছি, তোমার আর কষ্ট করে যাওয়া লাগবে না। আচ্ছা। নীলু চলে যায়। প্রত্যাশা আফাজ সাহেবের দিকে একটু চেয়ে থেকে চলে আসে ওখান থেকে। ওর মনটা একটু খারাপ হয়ে গিয়েছে। বাবা একটু খেলো না কেন চাটা খেয়ে বললো না কেমন হয়েছে। সে তো এতক্ষণ এই কথাটুকু শোনার জন্যই দাঁড়িয়েছিল, অথচ বাবা তো চায়ের কাপটা ছুঁয়েও দেখল না। সেটা এখনও সেভাবেই সেখানে হেলায় পড়ে আছে। প্রত্যাশা সিঁড়ি বেয়ে দোতলায় করিডোরে উঠে আরেকবার নিচে উকি দেয়। না, বাবা এখনো চায়ের কাপটাই হাত দেয়নি। নীলু আপাকে উল্টে চায়ের কাপটাই সরিয়ে ফেলতে বলেছে। প্রত্যাশার ছোট্ট মনটা আরো খারাপ হয়ে যায়। কি দেখছো এভাবে? সুপ্তির প্রশ্ন। ও প্রত্যাশার মতো নিচের দিকে ঝুঁকে প্রশ্নটি করেছে। প্রত্যাশা ওর দিকে চেয়ে বলে, আপনি কখন এলেন আপু? এখন কি দেখছিলে ওভাবে? প্রত্যাশার মন খারাপ করে শুধায়, আমি বাবার জন্য চা করেছিলাম, কিন্তু বাবা খাননি। চাচু যার তার হাতের চা খায় না, বুঝছো? আর তুমি ভাবলে বা কি করে চাচু তোমার হাতে চা খাবে?
যেখানে চাচ্চু তোমাকে পছন্দই করে না। আমাকে পছন্দ করেন না বাবা? চাচ্চুকে তুমি বাবা ডাকো নাকি? হুম। আর বড় মাকে? মা। ওরা কি তোমার বাবা মা? বাবা মা ডাকো কেন? ওনার মা বাবা তো আমারও মা বাবা, তাই ডাকি। উনি, এই দেখো মেয়ে, বেশি উনি উনি করবে না, শুনতে বিদগুটি লাগে, বুঝছো? তাহলে কি ডাকবো? যা ইচ্ছে ডাকো, বাট এইরকম ভাবে উনি উনি করবে না। প্রত্যাশা কিছু না বলে তাকিয়ে থাকে সুপ্তির পানে। সুপ্তি ওর দৃষ্টি লক্ষ্য করে বলে, এভাবে উল্লুর মতো তাকিয়ে আছো কেন? উল্লুর মতো? ইয়েস, তোমাকে ওরকম লাগছে। প্রত্যাশা প্রতিউত্তর করে না। সুপ্তি বিরক্ত কণ্ঠে শুধায়, এখনো সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? এখন যাও তো এখান থেকে। সুপ্তিও যে খুব একটা ওকে পছন্দ করে না এটা এই কদিনে বেশ বুঝে ফেলেছে প্রত্যাশা। মেয়েটা ওর সাথে কখনোই কথা বলে না, ওর পাশে আসে না। যদিও বা দু একবার এসেছে, তখন চরম বিরক্তি নিয়ে কথা বলেছে। প্রত্যাশার বলতে মন চাইল, আপু আপনিও আমাকে পছন্দ করেন না, তাই না? অথচ প্রশ্নটা সে জিজ্ঞেস করতে পারল না। কেন পারল না জানা নেই তার। বোধহয় এই মেয়েটাকে একটু ভয় পায় প্রত্যাশা। প্রত্যাশা আর কিছু না বলেই পা বাড়ায় ঘরের দিকে। যেতে যেতে একবার পিছু ফিরে দেখে সুপ্তি অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এতে যেন ওর মনটা আরো খারাপ হয়ে যায়। প্রত্যাশা এক বুক মন খারাপ নিয়ে ঘরে প্রবেশ করে। তূর্ণকে ডেকে দিতে হবে, অথচ তূর্ণ ঘরে নেই। প্রত্যাশা ব্যালকনিতে একবার উকি দেয়, না ওখানেও নেই। তাহলে কোথায়? ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে, তাহলে ওখানে হয়তো। প্রত্যাশা কাউচে বসে তূর্ণের অপেক্ষা করতে থাকে। ক্ষণকাল বাদে তূর্ণ মুখ মুছতে মুছতে বের হয় ওয়াশরুম থেকে। তূর্ণ বের হতেই প্রত্যাশা ওকে ডাকে, শুনুন। কি হয়েছে? আপনার কিছু লাগবে? তুমি আবার শুরু করেছো এইসব কথা? লাগবে না কিছু, যাও নিজের কাজ করো। প্রত্যাশা আজ এক বাক্যে মেনে নেয় তূর্ণের কথা। এমনিতেই আজ তার মনটা খারাপ। এই পচা লোকের সাথে কথা বলে এখন আর মন খারাপ করতে ইচ্ছুক নয় সে, তাই মুখে বলে, আচ্ছা আর জিজ্ঞেস করবো না, বাবা আপনাকে নিচে ডাকছে। বাবা ডাকছে? হুম। কেন? তা তো জানি না, আপনাকে এক্ষুনি নিচে যেতে বললো। এক্ষুনি? হুম। আচ্ছা ঠিক আছে। তূর্ণ ঘুমের বেশ ছেড়ে একটু টিপটপ হয়ে একেবারে বাইরে যায়। প্রত্যাশার সেদিকে কোনো খেয়াল নেই, খেয়াল নেই অন্য কোনো দিকেও। ও আছে নিজের জগতে, যেখানে শুধু ও আর ওর বাবা আছে, আর আছে সীমাহীন ভালোবাসা, যার বাস্তবিক অস্তিত্ব এখন সারাদিন হাতড়ালেও এক টুকরো অব্দি খুঁজে পাচ্ছে না। প্রতিবারই ভাগ্য তাকে ফিরিয়ে দিচ্ছে রিক্ত শূন্য হাতে। আমাকে ডেকেছিলে বাবা? তূর্ণের ডাকে খবরের কাগজ থেকে মুখ হটিয়ে ওর দিকে দৃষ্টি ফেলেন আফাজ সাহেব। ক্ষণকাল তূর্ণের দিক চেয়ে থাকেন তিনি। বোধহয় ছেলেকে একবার ভালো করে পরখ করে নেন, অতঃপর রাশভারী কণ্ঠে বলেন, বসো। তূর্ণ বসে ঠিক ওর বাবার সামনের সোফাটায় বসে জিজ্ঞেস করে, কি হয়েছে? হঠাৎ জরুরি তলব করলে যে? অধৈর্য হচ্ছ কেন? বসো, আমার সাথে এক কাপ চা খাও, তারপর কথা শুরু করি। তূর্ণ বাবার দিকে চেয়ে থেকে বোধহয় বোঝার চেষ্টা করে বাবা কি বলবে, তবে মুখে কিছু জিজ্ঞেস করে না, শুধু বলে, ওকে। আফাজ সাহেব আদেশ মোতাবেক নীলু 2 কাপ চা নিয়ে যায় ওদের। তূর্ণ চায়ের কাপে চুমুক দিয়ে বলে, এবার কি জানতে পারি কি বলতে চাইছো? পড়াশোনা কেমন চলছে তোমার? ভালোই। ভালোই? কতটা ভালো চলছে? ইউ নো আই এম নট এ গুড স্টুডেন্ট। অ্যাজ এ ব্যাড স্টুডেন্ট পড়াশোনা যেমন চলে অমনই চলছে। ব্যাড স্টুডেন্ট? স্কুলে টপার বয়, এসএসসিতে বোর্ড স্টান, এইচএসসিতেও বোর্ড স্টান করা ছেলেটি ব্যাড স্টুডেন্ট হয় কিভাবে আমি বুঝি না। নিজের হাতেই তো নিজের ক্যারিয়ারটাকে শেষ করছো। এই অনার্সে এসে তোমার রেজাল্টের অবস্থা দেখে আমি অবাক হচ্ছি। তূর্ণ, অবাক হওয়ার কিছু নেই বাবা, সময়ের আর পরিস্থিতির সাথে সাথে সব বদলে যায়। আর আমার রেজাল্ট অতটাও খারাপ নয় যেভাবে তুমি বলছো। এতটাও ভালো হয়নি, বাট ইটস এনাফ ফর মি। ঠিক আছে মানলাম, কিন্তু তোমার ওই খামখেয়ালিপনা এসব কি তূর্ণ? ঘুরছো ফিরছো নিজের মতো, নিজের সমস্ত ডিসিশন নিচ্ছ নিজের মতো। আমাদের সাথে একবার আলাপ করার প্রয়োজন মনে করছো না। মানছি বড় হয়েছো, কিন্তু ভুলে যেও না তোমার বাপ চাচারা এখনো বেঁচে আছে, তাদের সাথেও কথা বলা
উচিত তোমার কিছু ডিসিশন নেওয়ার আগে। আমি তোমাকে বলছিলাম গ্র্যাজুয়েশন দেশের বাইরে গিয়ে করো, তুমি তখন জেদ ধরছিলে বাইরে যাবে না, যা করার দেশের মধ্যেই করবে। ওকে মেনে নিয়েছিলাম তোমার কথা, কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন এটাও দেশে থেকে করছো? হয় করছো যে আমাদের একবারও জানাওনি? তরুণ একটু হেসে শুধায়, তোমার সময় আছে নাকি ছেলেমেয়েরা কি করছে না করছে সেসব খোঁজ রাখার? তুমি তো সারাদিন কাজ নিয়েই পড়ে থাকো। কাজ নিয়ে পড়ে থাকলেও তোমার উপর থেকে আমার নজর কিন্তু সরেনি তুন্য। জানি, আফটার অল আমি তোমাদের শেষ ভরসা বলে কথা। তোমাদের এত বড় ব্যবসায়ী কারবার পরবর্তীতে তো আমাকেই দেখতে হবে, সূর্য তো আর এসব দেখবে না। সূর্য নিজের প্যাশন ফলো করছে, এর একটা ভবিষ্যৎ আছে। আর তুমি তুমি কি করছো? তোমার না আছে কোনো ক্যাপশন, তোমার না আছে কোনো প্যাশন, না আছে কর্ম, শুধু মাসে মাসে লাখ লাখ টাকা খরচ করছো। পার মান্থ তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1.5 লাখ টাকার উপরে উইথড্র করা হয়েছে। এত টাকা কি করছো তুমি? টাকা কি তোমার বেশি হয়ে গেছে যে এত টাকা অকারণেই খরচ করছো? তরুণ চায়ের কাপে চুমুক দিতে দিতেই বাবার কথা শুনে একদম শান্ত ভঙ্গিতে, কোনো প্রতিক্রিয়া দেখায় না। অতঃপর কাপটা টেবিলে রেখে বলে, দেখো বাবা, প্রথমত সূর্য যেমন ওর প্যাশন ফলো করছে, আমিও আমার প্যাশন ফলো করছি। কে বললো আমার প্যাশন নেই? আমারও প্যাশন আছে, আর আমি সেটার পেছনেই প্রতিনিয়ত ছুটি। দ্বিতীয়, আমি অকারণে তোমার টাকা খরচ করছি না, কারণ আছে বলেই আমি টাকা উড়াচ্ছি। তাছাড়া তোমার টাকা বেশি না হলেও কম তো কিছু হয়নি, মাঝে মাঝে একটু টাকা উড়ানো ভালো। তাছাড়া তুমি চিন্তা করো না, আমি ফেরত দিয়ে দেবো টাকা তোমাকে। ততদিন অপেক্ষা করতে হবে তোমায়, চিন্তা করো না। ফেরত দেবো বলেছি যখন ফেরত দেবো, ততদিন প্লিজ আমাকে টাকার খোঁটা দিতে এসো না। ফেরত দেবে কিভাবে? আর তোমার কি প্যাশন একটু শুনি, যে তুমি তোমার প্যাশন ফলো করছো? সময় হলে জানতে পারবে, বাট সরি বাবা, এখন বলতে পারবো না। বলতে পারো না? না। আফাজ সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলের পানি। রাগে ইতিমধ্যেই তার চোয়াল শক্ত হয়ে এসেছে। এই ছেলেটা দিনে দিনে চরম লেভেলের বেয়াদব হচ্ছে, এবার এর একটা ব্যবস্থা তিনি নিশ্চয়ই করবেন। তরুণ দিনে দিনে চরম লেভেলের বেয়াদব হচ্ছে, তার একটা ব্যবস্থা করতেই হবে। আফাজ সাহেব সেখানে বসেই ছেলের একটা ব্যবস্থা করে ফেলেন। তিনি কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে থেকে শুধান, ঠিক আছে, আর জানতে চাইবো না তোমার প্যাশনের ব্যাপারে। তুমি কি করছো না করছো, কোথায় টাকা উড়াচ্ছ, সেসব ব্যাপারে আর কিছুই জানতে চাইবো না। আর তুমি যখন নিজের মতো চলবে বলেই ঠিক করেছে নিয়েছো, তখন একটা কথা মনে রেখো, আমার টাকায় যখন চলছো তখন আমারও কিছু কন্ডিশন পূরণ করতে হবে তোমায়। আর এখন তো তুমি একা নও, সাথে তোমার বউ আছে, দুজনেই চলছো আমার টাকায়, সেই জন্য কন্ডিশন তোমাকে মাস্ট বি পূরণ করতেই হবে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমার কথা। বাবা, আওয়াজ নিচে তুন্য। মায়ের কথায় বিয়ে করছো ঠিক আছে, সেটা মেনে নিলাম, কিন্তু দিনের পর দিন তোমার বউ আমার পরিশ্রমের টাকায় খাবে সেটা আমি মেনে নেব না। বউকে খাওয়াতে হলে পারলে নিজেও একটু পরিশ্রম করো, নিজের টাকা খাও বউকে। আফটার অন তুমি এখন আর ছোট নেই, কাজের বয়স, টাকা উপার্জনের বয়স হয়েছে তোমার। ওর জন্য কি তোমার খাবারে কম পড়ে যাচ্ছে নাকি টাকায়? ঠিক কোনটায় কম পড়ছে তোমার বলো তো বাবা? তুমি যা ভাববে তাই, তবে আমার কথায় কোনো নড়চড় হবে না। পারলে নিজে পরিশ্রম করে বউকে খাও। বাবা, আওয়াজ নিচে টুন্য। বারবার বাবা ডেকে কি প্রমাণ করতে চাইছো? একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, আমার সিদ্ধান্ত যা তোমাকে শুনিয়েছি তা আর বদলাবে না। বাবার কথায় রাগে ইতিমধ্যেই তরুণের চোয়াল শক্ত হয়ে গিয়েছে। সে খুব ভালো করেই বুঝতে পেরেছে এটা বাবার একটা সূক্ষ্ম চাল, যাতে সে ব্যবসায় যোগ দেয়। তার ব্যবসায় যোগ দেওয়ার জন্য বাবা যে এরকম একটা বিশ্রী ট্রিক্স অ্যাপ্লাই করবে সেটা ভাবতেই পারেনি তরুণ। সেজন্যই তার রাগ লাগছে। তরুণ মাথা নিচু করে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে, কিছু একটা ভাবে বোধ হয়। অতঃপর বলে, ওকে বলো তোমার কন্ডিশন। ব্যবসায় যোগ দিতে হবে এই তো? এই তো ঠিক বুঝেছ। আগামী সোমবার কানাডার একটা কোম্পানির সাথে ডিল রয়েছে আমাদের। ডিলটা আমাদের ঢাকার শাখা অফিসে হবে। আমি চাই ডিলটা তুমি
হ্যান্ডেল করো। মনে রেখো ডিলটা আমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এত ইম্পর্টেন্ট যখন আমাকে দিচ্ছ কেন? আমি ব্যবসায় নতুন। নতুন তো কি হয়েছে, আমি জানি তুমি পারবে। আর তোমার সাথে আমাদের এখানকার ম্যানেজার থাকবে, ও তোমাকে সবকিছু বুঝিয়ে দেবে, বুঝেছো? আর কিছু বলবে? আপাতত না। ওকে, আমি যাই তাহলে। তরুণ অনুমতি চাইলেও বাবার অনুমতির অপেক্ষা করে না, গটগট করে প্রস্থান করে সেখান হতে। ত্রিধা নিজের ঘরে জানালার কাছে রাখা ডিভানে পা তুলে আতশোয়া হয়ে বসে আছে, হাতে একটা বই। ওটাতেই চোখ বোলাচ্ছে সে। ওর ঘরের ডিভানটা একেবারে জানালার কাছে রাখা। এখানে বসলে বাইরে থেকে মৃদুমন্দ বাতাস আসে, যেটা ত্রিধার খুবই পছন্দের। ওর পাশে রাতের মোড়াটাই প্রত্যাশা বসে। ও ডিভানে মাথা এলিয়ে বসেছে, সে যেন গভীর চিন্তায় মগ্ন। অনেকক্ষণ ধরে ও ওভাবে বসে আছে, অথচ একটা কথাও বলেনি। ত্রিধা বই পড়ছিল বিধায় সেও চুপ ছিল। ভেবেছিল প্রত্যাশা কথা বলবে, অথচ মেয়েটা কথা বলছে না দেখে এবার মুখ খুলে নিজেই। কি হয়েছে সোনা, অমন করে বসে আছিস কেন? প্রত্যাশা থেকে কোনো জবাব আসে না। মেয়েটা এখনো সেভাবেই বসে। ত্রিধা ওকে আবার ডেকে ওঠে। কি হয়েছে সোনা, অমন করে বসে আছো কেন? প্রত্যাশা, কি হয়েছে সোনা, মন খারাপ? অমন করে বসে আছো কেন, কথা বলছো না কেন? প্রত্যাশার উত্তর আসে না, তবে ফোপানোর আওয়াজে পেয়ে চমকে ওঠে ত্রিধা। তড়িঘড়ি বইটা বন্ধ করেই সেটাকে আলগোছে পাশে রেখে সোজা হয়ে বসে। প্রত্যাশা হাতের ভাঁজে মুখ গুজে বসেছিল। ত্রিধা ওর মুখখানা দুহাতে আলগোছে তুলে চমকে যায়। মেয়েটার চোখে জলে টইটুম্বুর, ফর্সা মুখখানা রক্তিম হয়ে উঠেছে, ক্ষণে ক্ষণে নাক টানছে, বোধ হয় কান্না আটকাতে চাইছে। ত্রিধা আতঙ্কিত কণ্ঠে শুধায়, কি হয়েছে সোনা, কাঁদছো কেন? এই প্রত্যাশা, দেখো দেখি মেয়ে কেঁদে মুখের কি অবস্থা বানিয়ে ফেলেছে। কি হয়েছে সোনা, না বললে বুঝবো কেমন করে? প্রত্যাশার ত্রিধার কোলে মুখ গুজে দিয়ে হু হু করে কেঁদে ওঠে। ত্রিধা ভেবে পায় না হঠাৎ কি হলো মেয়েটার। সকালে তো কেমন হাসি খুশি ছিল, তবে পরে বাড়িতে কিছু হলো। সে তো আজ বাড়িতেও ছিল সকাল থেকে। কেউ কিছু বলল কি মেয়েটাকে? কি হলো যে এভাবে কাঁদছে? ও প্রত্যাশার কান্না থামানোর চেষ্টা করে, আর বারবার করে জিজ্ঞেস করতে থাকে, প্রত্যাশা, তোমাকে কি কেউ কিছু বলেছে? দাদু কিছু বলেছে তোমাকে? ক্ষণকাল বাদ প্রত্যাশা ফুপিয়ে ফুপিয়ে উত্তর দেয়, না আপু, কেউ কিছু বলেনি।